মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেফতার। এ নিয়ে হেফাজতে 7 জন। প্রতিবাদে সলিমুল্লাহ ছাত্রদের বিক্ষোভ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ভিসি ভবন ঘেরাও, অভিযুক্তদের বিচার দাবি। আবু সাইদ হত্যা মামলায় বেরোবির পলাতক ভিসি সহ অন্যান্যদের আদালতে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চলছে শুনানি। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী। বনানী কবরস্থানে দোয়া মোনাজাত, কাজের মাঝে বেঁচে থাকবেন, যোগাবেন প্রেরণা, বলছেন উত্তরসূরিরা। হাসনাত সার্জিস পাটোয়ারির নেতৃত্বে ইসিতে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে চলছে বৈঠক, গুরুত্ব পাচ্ছে দলীয় প্রতীক ও প্রবাসী ভোট ইস্যু। রাজস্ব বিভাগে ট্যাক্স ও কাস্টমস কর্মকর্তাদের সাথে প্রশাসন ক্যাডারের ভারসাম্য থাকবে জানালেন জ্বালানি উপদেষ্টা। বিলোপ করা হবে এনবিআর নামও। গত মার্চের পর থেকে কক্সবাজারে রোহিঙ্গাদের নতুন ঢল, দায়ী রাখাইন পরিস্থিতি, বলছেন সীমান্তরক্ষীরা। আমরা যখন পারছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, পুশব্যাক করছি। আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে। কম বেশ বলতে পারি যে 1.5 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মোরার উপর খরার ঘাড় মতো। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহাগ। মিটফোর্ডের সামনের ভাঙাড়ি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করা হলো। গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 19 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা, যদিও পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হত্যা করা হতে পারে। এদিকে মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন তারা। এ সময় বহিরাগতে প্রবেশ ঠেকানো, ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি তোলেন মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা। আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করেছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই হত্যাকাণ্ড হতো না। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বা কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাই যাব এবং আমাদের স্টেপ হচ্ছে শাটডাউন। আমরা শাটডাউন ঘোষণা করেছি। আমি একলা মানুষের প্রতিবাদ করতে চাই, আমাকে যে আক্রমণের শিকার হবো না তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। বহিরাগত লোক যাদেরকে বলা হয়, যাদের কোনো পেশেন্ট নেই কিংবা তারা নিজেরা ডক্টর দেখাবেন না, এই ধরনের কোনো লোক যেন হসপিটালে গেটে ভিড় করতে না পারে, আমরা সেটা সচেষ্ট সতর্কতা অবলম্বন করতেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তদের বিচার দাবি জানান তারা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভিসি ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এর আগে 10 জুলাই ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ম্যানেজমেন্ট বিভাগের 4র্থ বর্ষের ছাত্র রফিক বিন সাদেক রেশাদকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ডক্টর AKM রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম সেখানে গেলে তাদের উপরও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 5ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। সকালে বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও নুরুল ইসলামের সহধর্মিণী সালমা ইসলাম। ছিলেন
তার পরিবারের অন্যান্য সদস্যরাও মোনাজাতে দোয়া করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পরিবারও। এই দুই প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। আজ যমুনা টেলিভিশন প্রাঙ্গণে মিলাদ ও যুগান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম, উনি ছিলেন ব্যতিক্রম। ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতি মানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন। সংকট প্রতিকূলতার মাঝেও দারুণ চিত্তে শোনাতেন আশার কথা, প্রতিবাদ করতেন অন্যায়ের, দেখাতেন উন্নয়ন অগ্রগতি আর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। তিনি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। আজ 13 জুলাই তার চিরবিদায়ের 5ম বার্ষিকী। তার হাত ধরে বদলে গেছে দেশের শিল্পখাত, কর্ম করার উপায় পেয়েছেন হাজার হাজার মানুষ। এই কর্মবীরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। 56,000 বর্গমাইলের সবুজ স্মিত বাংলাদেশ। সেই সবুজের খানিকটা আঁকড়ে নুরুল ইসলাম পুরোটাই দিয়ে গেছেন এদেশের মানুষকে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীন করেন সবুজ এই ভূখণ্ড, যা এখন নতুন প্রজন্মের। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চিন্তা চেতনা মনন মস্তিষ্কে শুধুই ছিল বাংলাদেশ আর দেশের মানুষ। জীবন সাজিয়েছিলেন পরিশ্রমের সিঁড়ি ডিঙিয়ে। সংকটেও বলতেন প্রবল সম্ভাবনার কথা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চিন্তা করতেন না বিন্দু পরিমাণ। লক্ষ্য পূরণে ছিলেন অবিচল। সাহস নিয়ে মোকাবেলা করতেন বাধা। জীবনকে যাপন করেছেন সাধারণের মতো। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা। সফল এই শিল্পপতি জন্ম নিয়েছিলেন পদ্মাপাড়ের বিস্তৃত জনপদ নবাবগঞ্জের কামারখোলা গ্রামে। স্বাধীনতার পর কর্মসংস্থান তৈরিতে ৭৪ সালে গড়ে তোলেন যমুনা গ্রুপ, যা এখন বাংলাদেশের গর্ব। প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেও কখনো ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম। বিদেশে পাচার করেননি দেশের টাকা। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন, সৃষ্টি করেছেন নতুন নতুন অধ্যায়। জুলাই আগস্টে যমুনা টেলিভিশন যে সাহস দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো গণমাধ্যম নাই যাদেরকে নিয়ে মানুষ স্লোগান দিয়েছে কোনো একটা বিপ্লবে, যাদেরকে নিয়ে মানুষ গ্রাফিতি এঁকেছে। সেই সাহসটা আমরা কোথায় পেলাম? সেই সাহসের বীজ আমাদের মরহুম চেয়ারম্যান সাহেবই বুনে গেছেন। উনি সবসময় চেয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখার জন্য, মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য এবং মানুষের মধ্যে যে বৈষম্যের জায়গাটা রাজনীতিতে অর্থনীতিতে সেটা দূর করার জন্য। করোনা মহামারীর সময় এই দিনে অনন্ত পথের পথিক হন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। পরিবার, পরিজন আর স্বজন সহকর্মীদের ভাসান শোকের সাগরে। রাষ্ট্রীয় শ্রদ্ধায় চিরবিদায় নেন স্বপ্নবাজ মানুষটি। আকস্মিক মৃত্যু কর্মবীরের জীবন স্তব্ধ করলেও থামাতে পারেনি। ওনার ভিতরে যে জিনিসগুলো ছিল, যে মানুষের ভেদাভেদ থাকবে না, মানুষ সব এক, মানুষকে মানুষ বলে তুচ্ছ করা যাবে না, সেগুলো তিনি করার জন্যই কিন্তু অনেক ঝুঁকি নিয়েছিলেন, যা আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের ভিতরে। এই ছাত্ররা যেভাবে ভূমিকা পালন করেছেন আমি দেখেছি যে নুরুল ইসলাম বাবু সাহেবের ভিতরেও কিন্তু ঠিক তেমনই ছিল। আমার মনে হয় উনি আমাদের মাঝে আছে, চতুর্দিকে আছে। উনি ঋণ খেলাপি ছিলেন না। উনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছেন। ওনার ভূমিকা কিন্তু অনেক রয়েছে। এখনো অনেকের কাছে তিনি প্রতিদিনের প্রেরণার উৎস, কর্মগুণ, সততা, নিষ্ঠা আর ধৈর্যশীলের প্রতীক।
আজকের এই দিনে সবার কাছে আমি বলবো ওনার আত্মার জন্য, বিধেয় আত্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করতে সিসির সাথে বৈঠক করেছে এনসিপি প্রতিনিধি দল। সকাল 11টায় হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। গেল বুধবার শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপির আবেদনের প্রতীক তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে। অন্যদিকে নিবন্ধিত দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন 69টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়িয়ে 115টি করার প্রস্তাব দিয়েছে ইসি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, সিসির সাথে এনসিপির বৈঠক কি শেষ হয়েছে? আলোচনার বিষয়ে আর কি কি জানতে পেরেছেন? 11টার দিকে বৈঠকটি শুরু হয়েছে। 2 ঘন্টার মতো হয়েছে বৈঠকটি যে শুরু হয়েছে, শেষ হয়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে, যতটুকু আমরা জানতে পেরেছি। আর আলোচনার বিষয় সেটি হলো যে তারা আবেদনের দল নিবন্ধনের জন্য যখন আবেদন করেছিল তখন প্রতীকের কথাও উল্লেখ করতে হয়। সেখানে 3টি প্রতীকের কথা বলেছে এবং তারা জোর দিচ্ছে যে এই প্রতীকটি তারা চায়। কিন্তু ইলেকশন কমিশনের যে প্রতীকের তালিকা আছে 69টি, সেখানে কিন্তু শাপলা প্রতীক বরাদ্দ রাখা হয়নি এবং নতুন করে যে 115টি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেই 115টির মধ্যেও কিন্তু শাপলা রাখা হয়নি। তার একটি কারণ হচ্ছে সংবিধানে কিন্তু শাপলাকে বাংলাদেশের জাতীয় প্রতীক অর্থাৎ রাষ্ট্রীয় প্রতীক হিসেবে নির্ধারিত করেছে এবং যে কারণে যদি কোনো দলকে এই প্রতীকটি বরাদ্দ দেওয়া হয় সেক্ষেত্রে প্রতীকের রাষ্ট্রীয় প্রতীকের দলীয়করণ করা হয় এবং যেটা আসলে কখনোই সংবিধানের কাম্য নয় এবং আইন সিদ্ধ নয়। আর আরেকটি বিষয় হচ্ছে নাগরিক ঐক্য কিন্তু নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং তারাও কিন্তু প্রতীক হিসেবে শাপলাকে চেয়েছিল, কিন্তু এই কারণগুলো আইনগত এবং সংবিধানের বিষয়গুলো দেখে নির্বাচন কমিশন শাপলাকে প্রতীক হিসেবে দেয়নি। তো এখন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যেই দল হচ্ছে আগে আবেদন করে মূলত সেই দলকে সেই প্রতীকটি দিতে হয়। তো এখন দেখা যাক নির্বাচন কমিশনের সাথে তাদের বৈঠকটি শেষ হয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে বের হবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি পেছনে সাংবাদিকদের ব্যস্ততা শুরু হয়ে গেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বের হবে। বের হওয়ার পর আমরা বিস্তারিত জানতে পারবো যে নির্বাচন কমিশন থেকে কী কী বলা হয়েছে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশনের সূত্র নাগরিক তারা আসলে শাপলাকে নির্বাচনের কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দিতে তারা ইচ্ছুক না আইনগতভাবে এবং সংবিধান হিসেবে। বিথি, আপনাকে অনেক ধন্যবাদ। সোহাগ হত্যার ঘটনায় আজকে ভোরে আরও 2 জন গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে। দেখুন, ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা বিধানের জন্য আমাদের 50টা থানায় নিয়মিত যে টহল কার্যক্রমগুলো চলছে, এর বাইরে আমাদের চেকপোস্টগুলো পরিচালনা করা হচ্ছে। আমাদের দৈনিক প্রায় 650টার মতো চেকপোস্ট পরিচালিত হয়। এখানে যে চেকপোস্টগুলো চলে এর বাইরে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত আছে। সো মূলত রাজধানীর যে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের প্রিভেন্টিভ যে কাজগুলো সেগুলো আমরা পরিচালনা করছি। এর বাইরে কোনো একটা ঘটনা ঘটলে আমরা দ্রুততম সময়ের ভিতরে কিন্তু অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি। সো সার্বিকভাবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, আমরা পেশাদারিত্বের সাথে আমরা কাজ করছি এবং আশা করি রাজধানীর যে পরিস্থিতি সেটা স্থিতিশীল রয়েছে এবং জনজীবনে যেন স্বস্তি বজায় থাকে সে লক্ষ্যে আমরা আমাদের কাজ আরও বেগবান করছি। বেশ কিছু ঘটনা ঘটছে এবং সেটা যদি বলে গতকাল রাতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হয়েছে, যেটা আপনিও দেখেছেন। শ্যামলীতে একটি চিন্তার ঘটনা এর আগে আমরা দেখেছি, কিন্তু কাপড় চোপড় একদম খুলে নেওয়া পর্যন্ত চিন্তা এর আগে আমরা দেখিনি। এবং আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঢাকার বাইরেও ঘটছে এবং 9 তারিখে যে ঘটনা হচ্ছে ওই সময় 3টা ঘটনা আসলে ঘটছে সারা দেশে, যেটি সবারই দৃষ্টি কেড়ে নিয়েছে। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার একটা শঙ্কা করছেন অনেকেই। নিরাপত্তা বিশ্লেষণ যারা আছেন তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং একটা শঙ্কা তারা করছে। আপনাদের জায়গা থেকে আসলে কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে বিশেষ কোনো পদক্ষেপ দেওয়া হয়েছে?
আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ইয়ার্ডিস্টিক বা আমরা যেসব মানদণ্ডের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করি, যে সার্বিক যে অপরাধ সূচক যেগুলো, বিশেষ করে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি এরকম অপরাধগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এগুলো কিন্তু খুব বেশি বেড়েছে সেটা বলা যায় না। আমাদের যে গত এক বছরের অপরাধ বিশ্লেষণ করলে কিন্তু একটা স্থিতিশীল একটা অবস্থা আমরা দেখতে পাই। এর বাইরে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আপনারা জানেন অনেক সময় অপরাধীরা তাদের যে অপরাধের কৌশল সেটা পরিবর্তন করে। আমরাও চেষ্টা করছি যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সাম্প্রতিক সময়ে যেসব বড় বড় অপরাধ বা দুর্ঘটনা ঘটেছে আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং আমি মনে করি বর্তমানে যে কয়েকটা ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন সম্প্রতি। জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবিত বিধান নিয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার দ্বাদশ দিনের আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আজকের বৈঠকে। সভার শুরুতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্যের আলোচনা জুলাই 30 তারিখের মধ্যে আসতে হবে। আরও একদিন বাড়িয়ে 31 জুলাই আলোচনা হতে পারে। এই সপ্তাহে আলোচনার সুনির্দিষ্ট অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে কোনোভাবে হোক 30 জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া আমরা শেষ করতে চাই। তার কারণ হচ্ছে এই যে প্রক্রিয়াকে বিলম্বিত করা, প্রকৃত পক্ষে অন্যান্য সাংগঠনিক কাজ, নির্বাচনী প্রক্রিয়া ইত্যাদির মধ্যে আপনাদের অংশগ্রহণের অর্থে সেটা বিলম্বিত হচ্ছে, সেটা আমরা চাই না। জাতীয় ঐকমত্য কমিশন চায় না এবং আমি নিশ্চিত যে আপনারাও চাচ্ছেন না। ফরেন একাডেমিতে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর সংগ্রহ করছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। বিস্তারিত জানবো ফয়সালের কাছ থেকে। ফয়সাল, আজ তো গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক চলছে, কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? সোহার, আপনি জানেন যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 12তম দিনের আলোচনা চলছে এবং সেখানে কিন্তু সকাল থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রস্তাবনা নিয়ে কিন্তু সেখানে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে রাজনৈতিক দলগুলো। সেখানে জরুরি যে অবস্থা ঘোষণার বিষয়ে এর আগেও কিন্তু আলোচনা চলছিল। সেখানে কিন্তু পুরোপুরি ঐকমত্যে আসতে না পারাই মূলত আজকে কিন্তু সেই আলোচনা বর্ধিত হয়েছে এবং আজকে সকাল থেকে সেই আলোচনা চলছে। বিগত প্রায় 2-3 ঘন্টা ধরে আলোচনা করার পর রাজনৈতিক দলগুলো কিন্তু একটি অবস্থানে আসতে পেরেছেন এবং সকলেই কিন্তু একমত হয়েছেন যে জরুরি ঘোষণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমলে নিতে হবে এবং কারা কারা সেটি ঘোষণা বা কিভাবে সেই ঘোষণাটি করা হবে, অর্থাৎ প্রক্রিয়াগত যে সকল ধাপগুলো ছিল সেই সব বিষয়ে কিন্তু সকলের মতানৈক্য ভুলে সকলেই কিন্তু এক জায়গায় এসেছেন এবং তারা বলছেন যে জরুরি অবস্থা কোন কোন সময়ে ঘোষণা করা যাবে। সেখানে তারা বলছেন যে রাষ্ট্রের প্রতি হুমকি, বিভিন্ন বহিঃশত্রু দ্বারা যদি রাষ্ট্র কোনোভাবে বা সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে সেই সময় কিন্তু জরুরি অবস্থা জারি করা যাবে। এর পাশাপাশি মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা বলেছেন যে এই সময়গুলোতেই জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। এখানে যদি একটি বিষয় এর আগে যুক্ত ছিল, সেখানে বলা হয়েছে দেশের ভিতরে অস্থিতিশীলতা কিংবা গোলযোগ, এই বিষয়টি নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আপত্তি ছিল। সেই জায়গাটি মূলত বাদ দিয়ে নতুন করে তারা ঐকমত্য পৌঁছাতে পেরেছেন। কারণ হিসেবে তারা বলছেন রাষ্ট্রীয় গোলযোগকে পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসবে তারা বিরোধী দল বা মতকে প্রতিহত করার জন্য কিন্তু এই গোলযোগের যে বিষয়টি রয়েছে সেটিকে তারা অপব্যবহার করতে পারেন। সেই সংখ্যা থেকে মূলত এই শব্দটিকে বাদ দিয়ে নতুন করে আবার এটিকে চূড়ান্ত করা হয়েছে এবং সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল একমত হয়েছেন। আর এটি কিভাবে ঘোষণা করা হবে সেটি শুরুতে যেমনটি বলা হয়েছিল যে সেখানে রাষ্ট্রপতি সেটি আদেশ জারি করবেন। বিস্তারিত জানাচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের সাথে কথা বলার সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপি প্রতিনিধি দল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কমিশনের কাছে জানতে চেয়েছি, কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন। এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছেন।
যে প্রবাসী ভোটারের আলোচিত যে জাতীয় প্রতীক শাপলা আমরা চেয়েছিলেন সেই বিষয়ে কোনো বিবেচনা আছে কিনা? আপনারা কি বলছেন যে দাড়ি নৌকার কথা বলেছেন প্রতীক হিসাবে এখনো আছে, কারণ যতদিন পর্যন্ত দলের নিবন্ধন দাঁড়িয়ে পাল্লা কিন্তু জামাতের নিবন্ধন স্থগিত তখনও কিন্তু প্রতীকটা ওইভাবে ছিল তালিকাতে। আচ্ছা, আমি মনে হয় আপনার প্রশ্নটা জি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। জি, শুরুতেই আমি বলি যে আপনার একটি ভুল ধারণা দিয়ে প্রশ্নটি এসেছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা কিন্তু এখনও নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই, এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে দাঁড়িপাল্লাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা এটি রেখেছেন। অর্থাৎ জামাতে ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাঁড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে। কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই। এটি আমরা বলেছি যে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে, প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন এটি আসলে আমাদের মাঝে কিছু লোকের মাঝে এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে শাপলা, কিন্তু আপনারা যদি সংবিধানের 4-3 অনুচ্ছেদ এবং 1972 সালের একটি অর্ডার আছে এবং 72 সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে, এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন, সেখানে দেখবেন যে 4টি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাটপাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক এবং পাটপাতা সোনালী আঁশ আর একটা দলের প্রতীক আছে। এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন, জাতীয় ফল কাঁঠাল আরও অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে। তো আমাদের এইখানে যে মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে শাপলা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক, এবং সেখানকার মাপ কী হবে, সেখানকার রং কী হবে, সেখানকার ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ রং কী হবে, এগুলো সবই 1972 সালের যে অর্ডারের শিডিউল এবং 72 সালের যে রুলস সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে, এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনকে হাজিরে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই নির্ধারণ করা হয়েছে। সকাল 10টায় 2 মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাইদ হত্যা মামলায় আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ করা হয়েছে। আর আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এনবিআর 2 ভাগ করতে রাজস্ব কর্মকর্তাদের আর আপত্তি নাই। বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে তৈরি হয়েছিল সমস্যা। এনবিআর অধ্যাদেশে যোগ্য ব্যক্তি এবং রাজস্ব আদায়ের যোগ্যতা সুনির্দিষ্ট করা হয়নি। এসব ত্রুটি সংশোধন করবে সরকার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, রাজস্ব নীতি এবং বাস্তবায়ন বিভাগে শুধুই ট্যাক্স ও কাস্টমস কর্মকর্তা থাকবেন সেই দাবি অযৌক্তিক। আবার যেখানে প্রশাসন ক্যাডারের খবরদারিও মানা হবে না। এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকবে। সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে। সীমাবদ্ধতা বুঝতে পারলে সরকার সেটা সংশোধন করবে। তিনি জানান, এনবিআর নামই বিলোপ করা হবে। এনবিআর সংস্কার ও সংকট নিরসনে 5টি বৈঠক হয়েছে উপদেষ্টা কমিটি। দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তো এখন তারা ওই 2 বিভাগে তাদের আর আপত্তি নাই। এনবিআর অটুট রাখা থেকে তারা এখন আর সেই অবস্থানে নাই। সংস্কার কমিটি যেটা, তাদেরও বক্তব্য অভিন্ন, কারণ এখানে তো এনবিআর সংস্কার কমিটি শুধুমাত্র এনবিআর এর লোকদের নিয়ে গঠিত। নতুনভাবে কোনো রোহিঙ্গা ঢুকবে না বাংলাদেশে।
এই নীতিতে অটুট থাকতে পারেনি সরকার। গত মার্চের পর থেকে কক্সবাজারে নেমেছে রোহিঙ্গাদের ঢল। সীমান্তরক্ষীরা বলছেন সরকারের নীতি পাল্টায়নি, কিন্তু তাদের অজান্তেই দেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। এজন্য দায়ী রাখাইন পরিস্থিতি। এ ধাক্কা সামলানো নিয়ে উদ্বিগ্ন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন ইহসান আল কুতুবী ও মাহফুজ মিঠু। গেল মার্চে কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে ইফতার করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সাথে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসও। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্রন। রাষ্ট্র পরিচয়হীন এই সব মানুষ আশায় বুক বেঁধেছিলেন পরবর্তী 1 বছরের মধ্যে দেশে ফেরার। কিন্তু গত 3 মাসে পাল্টেছে মিয়ানমারের বাস্তবতা। সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। সেখানে থাকা রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন আর হত্যা ধর্ষণে জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে তারা। যেমন মুংডুর বাসিন্দা ছিলেন রহিম শেখ। চোখের সামনে তরুণদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গ্রামের অল্প বয়সী মেয়েরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে। মানে নমরে বানা মুসলমান মানুষ সুন্দরী ধরে যে ওরা গুলি চলে যায় গোয়াল আর তার বল লাগের বলে হইলো যায় ফোনে না যাবে মুসলমান ফোনে ফোন ধরনে মানে তারা গড়ে গড়ে গলতো মানুষে ন দেখি তো দিলাম মানুষ সকল নিয়ে যাইতো বেশি জুলুমি করছে তাই বুম মারিত আর মায়া ফোন ফাইলে মায়া ফোন ধরে জুলুম করতে নিয়ে আলার গয় ফোন চাইলেও যাবো খাইলেও না বাড়ি নেলিবে না বাড়ি লাগে। এমন গল্প বহু পরিবারের। গুলি করে হত্যার পাশাপাশি বাড়িঘর লুট সহ রাখাইনে সব ধরনের অপকর্মই চালাচ্ছে আরাকান আর্মি। বেশি নিজাতকে মরুক নিজাতকে বেশি মারা ধারা করছে বা আগে বেশি কঠল করছে। আসছি জুনের 26 তারিখত তারা দাসি দেড় আর বেশি অশান্তি করার শস্য পয়েন্ট ফাইলে দৌড়ি লো যার গয়। আগে থেকেই লাখো রোহিঙ্গার ভারে বিপর্যস্ত বাংলাদেশ। প্রশ্ন হলো, নতুন করে একজন রোহিঙ্গাও না নেয়ার যে ঘোষণা, সেখান থেকে কি সরে আসলো বাংলাদেশ? আমরা যখন পারছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, পুশব্যাক করছি। আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে। সেটার ব্যাপারে আমরা আসলে যদি আপনি আমাকে বলেন যে আমাদের অবস্থানটা কি, আমাদের অবস্থান কঠোর। কম বেশ বলতে পারি যে 1.5 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মরার উপর খরার ঘার মতো। প্রতি বছর 30,000-এর মতো নতুন শিশু জন্মগ্রহণ করে। যখন জনসংখ্যা বাড়ছে আবার বিপরীত দিকে, তখন আপনার বিভিন্ন রকম ডোনেশনগুলো, বিদেশি ইনভলভমেন্টগুলো কমে যাচ্ছে। তো এইরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা পড়েছি। 2017 সালের আগস্টের পর সবচেয়ে বেশি রোহিঙ্গা একসাথে বাংলাদেশে এসেছে এ দফায়। আদৌ এই রোহিঙ্গা সংকট কোথায় গিয়ে দাঁড়াবে, অথবা বাংলাদেশের ক্যাম্পে থাকা এই রোহিঙ্গারা নিজ দেশে শেষ পর্যন্ত ফিরবে কিনা, তার উত্তর জানা নেই কারো কাছেই। আর তাই রোহিঙ্গা সংকট যে আগামীতেও বাংলাদেশকে অনেক বেশি ভোগাবে তা বলার অপেক্ষা রাখে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখতেছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকে পুলিশ প্রশ্রয় দিবে না। সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা, নৈতিক স্খলন প্রকৃতির কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলের। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অভিভাবক, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা সহ সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয়, এই বিষয়ে সচেতন জরুরি। জননিরাপত্তা বিঘ্নকারী
কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এটা আপনারা নিয়েও যেতে পারেন। চট্টগ্রামে দক্ষিণ কাট্টলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সকাল থেকে শুরু হওয়া অভিযানে জায়গা দখল করে গড়ে ওঠা রেস্টুরেন্ট, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিগত সরকারের আমলে 40 একরের বেশি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এর আগে বেশ কয়েকবার উচ্ছেদের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। আরও 2 দিন এই অভিযান চলবে বলে জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে নবাবগঞ্জে। সকাল থেকে বর্ধনপাড়া, কামারখোলা সহ বিভিন্ন স্থানে ছিল দোয়া ও মিলাদের আয়োজন। পরে 1000 দুস্থ অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম প্রতি বছরের মতো এবারও তার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দুঃখী মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি, চাল, ডাল ও নগদ অর্থ বিতরণ করেন। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ স্থানীয়রা মিলাদে অংশগ্রহণ করেন। দোয়ার মাধ্যমে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। ইউরোপ ও মেক্সিকোর ওপর 30% শুল্ক আরোপের ঘোষণায় এবার তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশন। ট্রাম্পের এমন পদক্ষেপে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা, তবে বাড়তি শুল্ক কার্যকরের আগে সমঝোতায় পৌঁছানোর প্রত্যাশাও অনেকের। Thank you very much. শুল্কযুদ্ধ উস্কে দেয়ায় আবারও তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 30% শুল্ক আরোপের খবরে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নারাজ মেক্সিকোর সরকার আর সাধারণ জনগণ। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন জানান, নতুন শুল্ক হার 1 আগস্ট কার্যকর হওয়ার আগে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা হবে। সেই সাথে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবে ইউরোপ, এমন মন্তব্য ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তার। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ। এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি। মার্কিন প্রশাসনের শুল্ক আরোপে ক্ষুব্ধ সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। মেক্সিকান প্রেসিডেন্ট অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ। আশা করছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব এবং অবশ্যই আরো ভালো শর্তে সমাধান সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, যে উদ্দেশ্যে ট্রাম্পের কঠোর শুল্ক নীতি, তাতে আসতে পারে উল্টো ফলাফল। ভয়াবহ রূপ নিতে পারে বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প হয়তো ভাবছেন শুল্কের হুমকি দিয়ে চুক্তি আদায় করা যাবে, কিন্তু এ কৌশল উল্টো ফল ডেকে আনতে পারে। ইউরোপীয় ইউনিয়নের আলোচনার কোনো চেষ্টাই ট্রাম্পের কাছে গুরুত্ব পায়নি। তিনি ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর উপর একের পর এক শুল্ক হুমকি দিয়ে গেছেন। বোঝা যাচ্ছে ট্রাম্প আলোচনায় নয়, চাপেই বিশ্বাসী। আলোচনার মাধ্যমে এ সংকটের সুষ্ঠু সমাধান আসবে, এ আশাই করছেন সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।